আসসালামু আলাইকুম। পৃথিবী অনেক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার মধ্যে এখন মধ্যপ্রাচ্যের যে ফিলিস্তিন এবং ইসরায়েল যে একটি সংকট, এটা প্রথম শ্রেণীর মধ্যে পড়ে যায়। কারণ এই যুদ্ধের সাথে আগামীতে অনেক বিপর্যয়ের কাহিনী হয়তো সম্পৃক্ত হতে পারে। এই পৃথিবী কোন দিকে যাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। আজকে গাজাতে যে ধ্বংসযজ্ঞ চলছে, গাজাতে এ পর্যন্ত প্রায় ৩৫,০০০-এর মতন ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু হত্যার শিকার হয়েছে। লক্ষ লক্ষ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। একদম ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এগুলি কিন্তু সারা পৃথিবীর মানুষ ভাবছে। এবং এই ঢেউ বিশ্বের আমেরিকা সহ কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউরোপের বেশ কিছু দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ছাত্ররা একটি স্থায়ী যুদ্ধ বিরতির জন্য তারা কিন্তু স্ব দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আন্দোলন করছে। তারা যুদ্ধ বন্ধের দাবি করছে এবং এটা একটি উত্তাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং সে সমস্ত দেশের সরকারগুলো বিব্রত অবস্থায় পড়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে সামনেই নির্বাচন, ৫ই নভেম্বর নির্বাচন। সেখানে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন তিনি ডেমোক্রেটিক পার্টির তিনি ক্যান্ডিডেট। তিনিও অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছেন, কিন্তু তারপরেও তিনি এই ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। ওদিকে যে বিরোধী হিসাবে যে ডোনাল্ড ট্রাম্প, যিনি রিপাবলিকান পার্টির তিনি প্রেসিডেন্ট হিসাবে লড়ছেন কিংবা লড়বেন, তিনিও কিন্তু এই ইসরায়েলকে তারা সমর্থন দিচ্ছেন। কারণ ইসরায়েল, বিশেষ করে ইহুদি সম্প্রদায় আমেরিকার রাজনীতিতে একটি পট পরিবর্তনের জন্য একটি বিশাল শক্তি। তাই তারা সেখানে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, নিজের হাতে রাখার জন্য তারা কিন্তু সেইভাবেই রাজনীতিকে পরিচালনা করবেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে এটার কি একটি সমাধান নেই? এটা তো একটি সমাধান আছে। সবাই মুখে মুখে বলছে দ্বিরাষ্ট্র সিস্টেম, দুইটি রাষ্ট্র আলাদা আলাদা হোক, এবং জাতিসংঘের একটি সিদ্ধান্ত আছে, একটি রেজলিউশনও আছে যে ফিলিস্তিন এবং ইসরায়েল দুটি স্বাধীন রাষ্ট্র, তারা পাশাপাশি থাকবে। কিন্তু সেই অবস্থা কিন্তু ইসরায়েল মেনে নিচ্ছে না। তাদের জন্য এটা বড় কঠিন। তাদের ধারণা এটি যে যদি আমাদের প্রতিবেশী একটি স্বাধীন রাষ্ট্র থাকে তাহলে ইসরায়েল কখনোই নিরাপদ থাকতে পারবে না। আবার এদিকে হামাস, তারা যে ৭ই অক্টোবরে অতর্কিত আক্রমণ করে ১২০০ ইসরায়েলকে হত্যা করেছে, ২৫০ জনকে তারা জিম্মি করেছে, তার মধ্যে থেকে ১০৫ জনকে তারা ছেড়ে দিয়েছে তাদের ২৪০ জন জিম্মির বিনিময়ে। আবার ওদিকে ১০০ এখন প্রায় ৪৮ জনের মতো আছে। তো জানা যাচ্ছে যে প্রায় ৩০ থেকে ৫০ জন এই হামাস যে তারা ধরে নিয়ে গিয়েছিল, জিম্মি করেছে, সেখান থেকে ৩০ থেকে ৫০ জন তারা হয়তো মারা গিয়েছে। বাকিদের রক্ষা করার জন্য, তাদের উদ্ধার করার জন্য আমেরিকা জোর চেষ্টা চালাচ্ছে। হামাস এবং ইসরায়েলকে বসিয়েছে তারা মিশরের একটা সমস্যার সমাধান করার জন্য, একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তারা কথা বলছে। এবং জানা যায় যে ইসরায়েল একটি প্রস্তাব দিয়েছে, তারা ৪০ দিনের একটি যুদ্ধবিরতির, কিন্তু হামাস তারা ৪০ দিনের তারা স্থায়ী একটি যুদ্ধবিরতি চাচ্ছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারা বলছে যে স্থায়ী যুদ্ধবিরতি আমরা মেনে নেব না। কারণ তারা এসে আবার গাজাতে আবার অস্ত্র সানাবে ইসরায়েলের দিকে, তারা আবার অঘটন ঘটায় আক্রমণ করবে, আর আমরা সেখানে চুপ করে বসে থাকবো, তা তো হতে পারে না। কারণ তাদের উপর আমাদের আস্থা এবং বিশ্বাস নেই, তারা যে কোনো সময় আবার আমাদের উপর আক্রমণ চালাতে পারে। কিন্তু এই যে একটি বিশাল ক্ষতি হয়ে গেল, ৩৫,০০০ মানুষ, নরনারী, শিশু, তারা তো ফিরে আসবে না। হাজার হাজার ঘর বাড়ি, তারপর হাসপাতাল, মসজিদ ইত্যাদি ইত্যাদি ধ্বংস হয়ে গেছে। মানুষ এখন না খেয়ে থাকছে, দেখা যাচ্ছে ঘাস খেয়ে থাকছে,
কোথাও দেখা যায় যে ঘাসের স্যুপ করে খাচ্ছে। এই যে একটি অমানবিক একটি দৃশ্য আমরা মাঝে মাঝে বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই কিংবা শুনতে পাই, পড়তে পাই, খুব ব্যথাতুর লাগে। কারণ পৃথিবীর শান্তি এই জায়গাটি কেন্দ্র করে এখন। একদিকে তো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আছেই, কিন্তু তার চেয়ে বড় যুদ্ধ হয়ে গেছে এখন এই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে বিরোধ। হামাস এবং ইসরায়েল, বিশেষ করে বর্তমান সরকার, ইসরায়েলি যে সরকার তারা, আর বর্তমান সরকারের যে নেতানিয়াহু, তিনিও একটা নড়বড়ে অবস্থার মধ্যেই আছেন। কিন্তু তিনি জানেন যে এই যুদ্ধে যদি তিনি আপোস করেন, তাহলে পরবর্তী পর্যায়ে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে তার ধরা ভালো করবে না। আবার ভিতর থেকেও, ইসরায়েলের ভিতর থেকেও সাধারণ মানুষের একটা বাদ প্রতিবাদ প্রতিনিয়ত আছে, এবং বিস্ময়করভাবে মানুষজন রাস্তায় নেমে আসছে, তার পদত্যাগ চাচ্ছে, নতুন নির্বাচন দাবি করছে। এবং যারা এই যে সমস্ত জিম্মি আছে তাদের দ্রুত ফিরিয়ে নিয়ে আসার জন্য দাবি করছে, সেই দাবিগুলো কিন্তু জনগণ কিন্তু অব্যাহত রেখেছে। ইসরায়েলি জনগণ তারা কিন্তু অব্যাহত রেখেছে, চাপ রেখেছে। কিন্তু নেতানিয়াহু সেখানে যেই মানে তার যে চিন্তা হয়তো এরকম হতে পারে যে যদি স্থায়ী যুদ্ধবিরতি করা হয়, তাহলে দেখা যাবে যে একসময় জনগণ আরও বেশি ক্ষিপ্ত হয়ে যাবে। ক্ষিপ্ত হয়ে, অর্থাৎ যখন একটি ফয়সালা হয়ে যাবে এবং দেখা যাবে 30-35 জন কিংবা 50 জন নিহত, মানে তারা মারা গিয়েছেন এরকম জিম্মি, তাদের পরিবার স্বজন কিংবা দেশবাসী, তারা হয়তো তখন তার উপর দায়ী করবেন যে এই 50 জন এই যে জিম্মি মৃত্যুর পিছনে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারই দায়ী। কারণ তার অবহেলার কারণে, তার দীর্ঘসূত্রিতার কারণেই আজকে আমাদের এই স্বজনগুলো মৃত্যুমুখে পতিত হয়েছে। তো বিভিন্নভাবে নেতানিয়াহু অনেক সমস্যার ভিতরে আছেন। ওদিকে আমেরিকার রাজনীতিও টালমাটাল, বিশেষ করে বাইডেনও অনেকটা সমস্যার মধ্যে আছেন। একদিকে যেমন আন্তর্জাতিক রাজনীতির সাথে তাকে মানে তাল মিলাতে হচ্ছে, সেই সাথে সাথে অভ্যন্তরীণ দেশের ভিতরে ছাত্রদের যে এই যে লাগাতার যে আন্দোলন, এটাও তাকে বিব্রত করেছে। কারণ সামনের নির্বাচনগুলো, সেখানে মুসলিম ভোটারও একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তো সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য এমন একটি অবস্থানে মানে আসা উচিত যে যেখানে দুকলি রক্ষা হবে, যে এদিকে ফিলিস্তিনও যাতে তারা তাদের স্বাধিকার, তাদের অধিকার ফিরে পায়, আবার এদিকে ইসরায়েলেরও যাতে মান সম্মান রক্ষা হয়, এরকমভাবেই একটি সমস্যার সমাধান করতে হবে। যদিও আমেরিকার রাজনীতিবিদগণ অনেক সময় অনেকেই মানে দুটি রাষ্ট্রের ভিত্তিতে সমস্যার সমাধান করতে চাচ্ছেন, কিন্তু প্রেসিডেন্ট বাইডেন গত 2-3 দিন আগে তিনি দ্বিরাষ্ট্র সিস্টেমের বিরোধিতা করেছেন। নেতানিয়াহু তো অবশ্যই, তিনি তো বলেছেন যে কখনোই যে ইসরায়েলের পাশে আরেকটি স্বাধীন রাষ্ট্র আমরা মেনে নেব না। তো এই সংকটটির সমাধান কিভাবে হবে সেটা আমরা ঠিক জানি না, কিন্তু এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে একটা যুদ্ধংদেহী মনোভাব ছিল সেটা স্তিমিত, কিন্তু এই যে স্তিমিত হওয়া, সেটারও একটা কোনো কারণ আছে হয়তোবা। আর এদিকে হামাসও মনে করছে যে যদি আমরা জিম্মিদেরকে ছেড়ে দিই, তাহলে আমাদের ইসরায়েলের সাথে দেন দরবার করার মতন আমাদের আর কোনো শক্তি নেই। আর এদিকে ইসরায়েলের প্রাইম মিনিস্টার যে নেতানিয়াহু, তিনিও মনে করেন যে আমি যদি এদেরকে মানে উদ্ধারের জন্য স্থায়ী যুদ্ধবিরতি করি, তাহলেও এটা ফয়সালাটা সঠিক হবে না। কারণ সেই জন্য সে মানে স্থায়ী না হয়ে অস্থায়ীভাবে 40 দিনের জন্য কিংবা কিছু দিনের জন্য যুদ্ধবিরতি চাচ্ছে, এবং সেই হুমকি দিয়ে রাখছে এই কারণে যে যদি হামাস যদি আমাদের এই দাবি না মানে, তাহলে আমরা রাফাতে আক্রমণ করব। কিন্তু রাফাতে প্রায় 10 লক্ষ এই গাজা অধিবাসী ওইখানে তারা অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে, এবং এই গাজাতে রাফাতে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে আবার হুমকি দিয়েছে যে অচিরেই সেখানে হামলা করা হবে। সেই জন্য ভয়ে অনেকেই আবার সেই রাফা থেকে আস্তে আস্তে পূর্ব রাফা থেকে এই শরণার্থীগুলো আস্তে সরে যাচ্ছে। তারা কোথায় যাবে ঠিক জানে। সেই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা বিশ্ব খাদ্য কর্মসূচির যিনি প্রধান, তিনি বলছেন যে সেখানে কিন্তু অলরেডি মানে ক্ষুধা চলছে, সেখানে এরকম একটি অবস্থা, মানুষ সেখানে না খেয়ে থাকছে। তো সেই অবস্থায় সমস্যাটার
একটা আশু সমাধানের জন্য আমরা অপেক্ষায় আছি, যে দুপক্ষেরই এবং তৃতীয় পক্ষ যারা আছে অর্থাৎ ত্রিপক্ষীয়ভাবে একটা সুস্থ চিন্তা করে, মানবিক চিন্তা করে যুদ্ধটা যত দ্রুত শেষ হতে পারে সেরকম একটি পথ উদ্ভাবন হোক। তাহলে যেমন এই অঞ্চলটি বেঁচে যাবে, সেই সাথে যে সারা পৃথিবীতে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা থেকে আমরা মুক্তি পাব। মানবিকতার জয় হোক, বিশ্ব শান্তির জয় হোক, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।